এই ভিডিওর প্রথমে আপনাদের দেখাচ্ছি একদম সরকারি সাইটে ওয়েবসাইটে গিয়ে সিএ সার্টিফিকেটের যে ওয়েবসাইট আছে সেখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি নিয়ে যে সাইটে ঢুকছি কি হচ্ছে সাইটে ঢুকলে এখানে ঢুকলেই যে কোনো ফর্মে ঢুকলে কোন কোন ডকুমেন্টস পাওয়া যায় অন্য একজনের ফর্ম থেকে আমি এখানে ঢুকেছিলাম অন্য একজনের ফর্ম রেডি ছিল সেখান থেকে ঢুকে এই ভিডিওটা করা। দেখুন এখানে রয়েছে এই সেকশনে ফিল আপ করতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগে। আ কপি অফ এনি ওয়ান অফ দ্য ডকুমেন্টস ইন শিডিউল 1A, শিডিউল 1B, শিডিউল 1C দিয়ে দিয়েছে 3 নম্বর 1, 2, 3-এ ABC কী আছে সেটা দিয়ে দিয়েছে। এরপরে কপি অফ দ্য ভ্যালিড অর এক্সপায়ার্ড ফরেনার পাসপোর্ট ইফ অ্যাভেলেবেল থাকলে ভ্যালিড অর ফরেনার পাসপোর্ট আর এক কপি অফ দ্য ভ্যালিড অর এক্সপায়ার্ড রেসিডেন্সিয়াল পারমিট ইফ অ্যাভেলেবেল যদি থাকে এবং তার সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট এবং পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট এগুলো কিন্তু রয়েছে অপশান করছি। দেখুন কী লেখা, প্রথমেই লেখা হিন্দিতে এবং ইংরেজিতে এবং তার আগে লাল যে মেরুন কালার যে জায়গা লেখা আছে এই জায়গাটা ওয়াচ করুন। প্রিলিমিনারি কোশ্চেনারি টু ডিটারমাইন ইয়োর এলিজিবিলিটি ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএ 2019। অর্থাৎ প্রথমে বলছে এটা 2019-এর জন্য প্রযোজ্য, 1955 জন্য প্রযোজ্য নয়। প্রথমেই বলছে 1 নম্বর পয়েন্টে ডিড ইউ এন্টার ইন্ডিয়া অন অর বিফোর 31/12/2014, যে 31/12/2014 আগে কি আপনি এই দেশে ভারতবর্ষে প্রবেশ করেছেন? উত্তর হবে ইয়েস, হ্যাঁ আমি প্রবেশ করেছি। পরের পয়েন্টে আসি আমি নাম্বার 2-এ হুইচ কান্ট্রিজ ন্যাশনাল ইউ আর, আপনি কোন দেশের নাগরিক? পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, আদার কান্ট্রিজ, সেখানে আদার কান্ট্রিজ লিখেছে। দেখুন 2019 বলে কিন্তু আমি প্রথমেই ওই অপশানটা চুজ করলাম যেখানে প্রথমে বলেছি। যদি 19-এর ওখানে যদি আমি ইয়েস না করে নো করতাম তাহলে কি লেখা দিত একটু দেখাই। ইয়েস না করে নো করলে কি লেখা দিত আমি একটু প্রিভিউতে যাই, গিয়ে এখানে নো করি, 1 নম্বর পয়েন্টে নো করি। এখানে লিখে দিচ্ছে বেসড অন দ্য রেসপন্স ফার্নিশড বাই ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সেকশন 6B অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এই 1955-এর 6B এটা মূল আইনে ছিল না, এটা 2019 সালে আনা হয়েছে। এই আইনে অ্যাপ্লাই করা যাবে না যদি 2014 পরে আমি আসি। তাই প্রথমে ইয়েস করতে হচ্ছে, করে কান্ট্রি চয়েস এখানে আমি বাংলাদেশ করছি, করলেই দিয়ে দিচ্ছে ডু ইউ বিলং টু এনি ওয়ান অফ দ্য ফলোইং কমিউনিটি অফ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। যে 6টা ধর্ম দিয়েছে তার মধ্যে আমি হিন্দুকে চয়েস করছি, করলেই দেখুন আমার পরের অপশানে আমাকে নিয়ে নিল যে ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভ্যালিড ইন্ডিয়ান ভিসা LTV, মানে লং টাইম ভিসা। বলে রাখি ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট মানে এটা বাংলাদেশের কথা বলা হচ্ছে, ভারতবর্ষের কথা নয়। ওখানে করব নো, যেই নো করব এখানে দেবে আর ইউ এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স। এখানে নো করব, করার পরেই এই যে আমি যে মূল জায়গায় আসছি, মূল আইন আর ইউ এ পার্সন ম্যারিড টু এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স, সেটা মূল জায়গায় ছিল যে আপনি কি ভারতীয় মেয়েকে বিয়ে করেছেন। এখানে আবার তার ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছে, রেসিডেন্ট মানে কি? ইউ আর অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইফ ইউ আর কন্টিনিউয়াসলি রিসাইডিং ইন ইন্ডিয়া ফর 12 months বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন করার আগে 12 মাস এখানে থাকছেন কিনা। residing in India for a period of at least 6 years in aggregate during 8 years immediately preceding the said period of 12 months. দিল বোঝালো।
এখানে আমি ইয়েস করবো না নো করবো। যদি দেখুন আগে আমি নো করে দেখি কী হবে। যদি প্রথমেই স্বীকার করে নিই যে আমার মিসেস ভারতীয় না, তাহলে নো করলে কী হবে আগে দেখে নিই কী হবে। নো করলে কী হবে দেখুন, আরও কিছু প্রশ্নতে নিয়ে চলে এসছে। নো করলে কী হবে, আমি কিন্তু এখানে যাব না, আমি একটু প্রিভিয়াস কোশ্চেনে গিয়ে আমি এখানে কিন্তু ইয়েস করব। ইয়েস, যে ইয়েস করব এখানে আমাদের ফর্মটা শেষ করে দিল। শেষ করে বলছে যে রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 6B অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট। যারা বারবার বলে 6Bটা যারা বিয়ে করেছে তাদের জন্য নয়, তাদের মুখে ঝামা ঘষা। যারা বারবার বলে যারা বিয়ে করেছে তাদের জন্য 6B নয়, তাদের মুখে এক প্রকার ঝামা ঘষা যাবে এই সেকশনটা দেখলে। রেজিস্ট্রেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 6B, মানে এটাও 6Bতে অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 by a person who is or has been, এই কথা is or has been married to a citizen of India fulfilling the condition under section 511C of the act। 511C এ কি হয় আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি 511C তে কি হয়। আবার ঠিক তার নিচেই এখানে দিয়ে দিচ্ছে ক্লিক হিয়ার টু নো দ্য ডকুমেন্টস that are required to be uploaded while submitting online form and know the other relevant details। এখানে আবার বলে দিচ্ছে, এই সাইডেই বলে দিচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। এই সাইডেই বলে দিচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। বলছে এই ফর্ম নাম্বার 3 দেখেন এখানে বড় বড় করে লেখা, ওপরে দেখেন কালো করে হিন্দি ইংরেজিতে। ফর্ম নাম্বার 3 কি বলছে, পারসন মাস্ট বি ন্যাশনাল অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, অবশ্যই এই 3টে দেশের নাগরিক হতে হবে। তাহলে 1955 সালের আইনে কিন্তু এটা ছিল না, এটা 2019-এ অ্যামেন্ডমেন্ট করে এইটা আনা হয়েছে শুধুমাত্র এই 3টে দেশের নাগরিকের জন্য। পারসন বিলঙ্গিং টু এনি ওয়ান অফ দ্য ফলোয়িং মাইনরিটি কমিউনিটিস ইন দ্য respective country belong to any one of the minority communities কে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সিয়ান, খ্রিস্টান, এরা ছাড়া কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। আর কি বলছে পারসন মাস্ট হ্যাভ বিন এন্টার্ড ইন ইন্ডিয়া অন অর বিফোর 31st ডিসেম্বর 2014। এই কথাটা কিন্তু বলে দিচ্ছে তাকে 2014 সালে 31শে ডিসেম্বর আগে অ্যাপ্লাই করতে হবে। আর বলছে কি 4 নম্বরে বলছে পারসন হু ইজ ম্যারিড টু এ ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড ইজ অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 years বিফোর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন। আপনারা আগের ভিডিওতে দেখালাম যে কিভাবে কোন ডকুমেন্টস লাগে ফর্ম থেকে ঘেটে। এবার সেটাই আপনাদেরকে আমি কিন্তু পুরোপুরি কোন ডকুমেন্টস লাগে একদম ঘেটে দেখালাম, কি ক্রাইটেরিয়া আছে এবং রিকোয়ার ডকুমেন্টস। যা ডকুমেন্টস মূল হলো শিডিউল 1A, 1B, 1C, আর একটা বলছে ভ্যালিড এভিডেন্স অফ হিজ হার হাজব্যান্ড ওয়াইফস ইন্ডিয়ান ন্যাশনালিটি, সেটা কপি অফ ইন্ডিয়ান পাসপোর্ট হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, আর a copy of marriage certificate issued by the registrar of marriage। এখানে আরও অন্যান্য ছবি কি লাগে ইত্যাদি ফর্ম ফিল আপ করতে যা প্রয়োজন হয় আপনাদেরকে আমি ডিটেলস পুরোপুরি বুঝিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। এর উপরে আবার বলছি কোন সেকশনে কি অ্যাপ্লাই করবেন বুঝিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তাহলে আপনারা বিচার করবেন যে কোন সেকশনে অ্যাপ্লাই করলে কি আসছে পুরো আইন ধরে। 6B অ্যাপ্লাই করছি, 6B এর মধ্যেও 5 কথা আছে, রেজিস্ট্রেশনের কথা আছে, সেই রেজিস্ট্রেশনে কি হয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম। এবার
তুলে ধরলাম। এখানে এই চিঠির একটা রিসিভ কপি দেখানো হলো। মূল উদ্দেশ্য রিসিভ কপি দেখানো, কবে দেওয়া হয়েছে এবং কি চাওয়া হয়েছে আপনাদের সঠিকভাবে বোঝানোর জন্য, যেখানে লিখে দেওয়া হয়েছে যে সাবজেক্টে কি চাওয়া হয়েছে সেটা বোঝানোর জন্য এই কপিটা এখানে দেওয়া হলো। দেখুন, এই যে ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করলাম বিভিন্নভাবে, আপনাদের সুবিধার জন্য বিভিন্নভাবে আমি ব্যাখ্যা করলাম। আপনারা এই যে আমার ভিডিও যারা দেখছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা রয়েছেন, যারা এই ধরনের কাজ করছেন বা অ্যাপ্লাই করছেন, তাদেরকে অনুরোধ করবো আমি যেভাবে ব্যাখ্যা করলাম এইভাবে আপনারা আইনটা পড়ুন, আইনটা বুঝুন, অ্যাকচুয়ালি কী কী ডকুমেন্টস লাগবে। এই যারা বৈবাহিক ক্ষেত্রে যারা রয়েছেন, যারা ভারতীয়কে বিবাহ করছেন, তাদের 8 সেকশন 6B এর শুধুমাত্র ন্যাচারালাইজেশন হবে না রেজিস্ট্রেশন হবে? সেকশন 6B এর মধ্যে ন্যাচারালাইজেশন হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে। যাদের স্পাউস ইন্ডিয়ান হবে, যারা স্বামী স্ত্রী কেউ একজন ভারতীয় হবে, তাদের অবশ্যই রেজিস্ট্রেশন সেকশন 5(1)C তে যেতে হবে। তার জন্য নির্দিষ্ট ফর্ম কিন্তু আছে, যে ফর্ম নাম্বার 3A। তাহলে যে সঠিক হলো 3A তে অ্যাপ্লিকেশন করবেন এবং এটাই করা উচিত। ডিএলসি যে বারবার বলছে, দরকার বলে আপনারা চিঠি দিন বা সংগঠনের মাধ্যমে চিঠি দিন। কেন আপনারা করছেন তার আইনি ব্যাখ্যা দিতে, কিভাবে আপনারা দিচ্ছেন, কোন ডকুমেন্টস ঘেটে দিচ্ছেন, কোন আইন বলে দিচ্ছেন, কেন মৌখিকভাবে আপনারা কেন বলছেন ফর্ম নাম্বার 3 তে অ্যাপ্লাই করতে। আমরা যারা অ্যাপ্লিকেশন করেছেন, তারা অ্যাপ্লিকেশন করেছেন মানে ভয়ে থাকবেন না যে আমরা অ্যাপ্লিকেশন করে বিরাট অন্যায় কাজ করে ফেলেছি, আমরা বাংলাদেশে ঘোষণা করে ফেলেছি। ভয়টা কিন্তু এখানে নয়। ওনারা যে ভুল ব্যাখ্যা করছে সেইটাকে তুলে ধরতে হবে, আইন অনুযায়ী ওনারা ব্যাখ্যা দেবে। ওনারা বলছেন প্রথমে স্বীকার করতেন না, আপনি নো করুন, আপনি ইন্ডিয়ান স্পাউসকে আপনি বিয়ে করেননি। কেন আমি করব? কেন আমি করতে যাব? আমি কেন করব? আমি যখন ভারতীয়কে বিয়ে করেছি, আমার সার্টিফিকেট যখন ইস্যু হবে, ওখানে কি লেখা থাকবে? আমি বাংলাদেশিকে বিয়ে করেছি। কেন এটা লেখা থাকবে? আমি প্রথমেই বলছি, ফর্মটা যে আপনারা ভালো করে লক্ষ্য করবেন, সাইটে কোন সাইটে ঢুকেছি, সিটিজেনশিপ সাইটের কোন অপশানে, CAA এই অপশান দিয়ে কিন্তু আমি ঢুকেছি। ঢুকে আপনাদের ব্যাখ্যা করেছি, এইখানেই বলছে। তাহলে সরকার নির্ধারিত ওয়েবসাইটে যে প্রত্যেক পয়েন্ট তুলে ধরছে, প্রথম যে 11টা পয়েন্ট থাকে এই ফর্মে, সেগুলো কে কোন সেকশনে ঢুকবে তার উপর নির্ভর করছে। তা আপনি ভারতীয় মহিলাকে বিয়ে করেছেন বা ভারতীয় পুরুষকে বিয়ে করেছেন, সত্য কথা, সেটা আপনি প্রথমেই স্বীকার করছেন। তাহলে কেন একটা ভুল জায়গা থেকে আপনি ঢুকবেন? এইটাই আমার বক্তব্য। আর ডিএলসি স্যাররা এই ভুলটা করছে, বলছে স্টেট এম্পাওয়ার কমিটি থেকে আমাদেরকে বলছে, কিন্তু কোন আইনে হচ্ছে সেটা ওনারাও স্টেট এম্পাওয়ার কমিটি থেকে খবর এনে দিচ্ছেন না। আমি যে ভিডিওটা করেছিলাম, আবারও বলছি, এটা ছাড়ার কোনো মানসিকতা আমার ছিল না। খবরটা জানি ভাই, এই যে আমি অফিসিয়াল চিঠি করেছি আমি বলতে চাইনি। বাজারে এক্সচেঞ্জ মানুষ ফুটেজ নেওয়ার জন্য, আবার বলছি, ফুটেজ নেওয়ার জন্য নেমে গেছে যে আমরাই সমাধান করতে চাইছি। কিন্তু আমি প্রথম ছুটে গেছিলাম খবরটা পেয়ে মানুষের সাথে, যাদেরকে আমি চিনিয়ে জানি না, যারা আমাকে ফোন করছেন তাদেরকে আমি চিনি না, জানি না, শুধু তাদের কথা বিশ্বাস করে আমি কিন্তু গিয়েছি, গিয়ে আইনটা সম্বন্ধে একটু আধটু জেনেছি। আমার মনে হয় আমি ভুল নই। তবুও বিস্তর যারা আছেন তারা একটু আলোচনা করে দেখবেন যে কোথায় ভুল হচ্ছে। আমার ভুল নয়, স্যারদের রিকোয়েস্ট করি, স্যার আপনারা ভুল নয়, আমারও ভুল নয়, তাহলে ভুলটা কোথায় হচ্ছে সেই সমাধান করে উদ্বাস্তু মানুষের সাহায্য করা। এই ভিডিওর মাধ্যমে আমি ছোট ছোট ব্যাখ্যা তুলে ধরেছি। আপনারা বড় ভিডিও, আমি সাধারণত বড় ভিডিও করি না, বড় ভিডিও কিন্তু বলবো, ভিডিওটা পুরোটা দেখুন। বা যারা ধৈর্য ধরে এতক্ষণ শুনেছেন তারা অন্যদের শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার, যাতে আমার চ্যানেলটা এই যে খবরটা সকলের মধ্যে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে বহু হাজার হাজার লাখ লাখ ফিল আপ করে বসে আছেন, তাদের যাতে সর্বনাশ না হয়, তাদের যাতে ক্ষতি না হয়, এটুকু বলে সবাইকে এই কালী পুজোর দিন সবাইকে প্রণাম জানিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে যেন এই ভিডিওটার মাধ্যমে
সঠিক সংবাদ মানুষের কাছে পৌঁছে যায়। এটুকু বলে উদ্বাস্তু মানুষের ভালোবাসায় যে আমি পাচ্ছি আমার এই চ্যানেলের গুরুত্ব, তার দায়বদ্ধতা থেকে এই ভিডিওটা করলাম। এটুকু বলে আজকে আমার ভিডিও শেষ করলাম।